বাংলাদেশের পরিস্থিতি তো অস্থির হয়ে রয়েছে। আমরা গত কয়েক মাস ধরে, প্রায় 1 বছর ধরে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখেছি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জামাত যেমন তারা নির্বাচনে লড়াই করার অধিকার পেয়ে গেল, এরই মধ্যে হয়তো অনেকেই এখনো পর্যন্ত খবরটা সম্পর্কে অবগত নন যে তারা আবার নির্বাচনে দাঁড়াতে পারবে। এটা কি এরই পরিপ্রেক্ষিতে হলো বলে আপনি মনে করেন? কিংবা গতকাল ঢাকায় যে ঘটনা ঘটেছে সেখানেও একটা হামলার ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনি এগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানেন। এটা কি এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে, মানে ইরান থেকে দেখেই ইন্সপায়ার্ড হয়ে এই ঘটনাগুলো ঘটছে বলে আপনি মনে করেন? কিছুটা ইন্সপিরেশন থাকতেই পারে ইন্দিরা, আমি এটাকে বলছি না নেই, কিন্তু এই মৌলবাদী সংগঠন যেগুলো আছে, এই জামাত সংগঠন, সেটা আনসারুল্লাহ বাংলা টিম হতে পারে, হুজি হতে পারে, যে আল কায়দার যে বাংলাদেশ এবং ভারতের সংস্করণ যেটা বাংলাদেশে আছে, ভারতেও কিছু কিছু জায়গায় আছে, তারপর এই বিভিন্ন ছোট ছোট সংগঠন যারা মৌলবাদী, যাদের জঙ্গি, তাদের একমাত্র হচ্ছে ভারত বিদ্বেষী এবং ভারতকে আঘাত পৌঁছানো তাদের একমাত্র অবজেক্টিভ। নিশ্চিতভাবে ইন্সপিরেশন পাবে, তারা দেখছে ইরানের একটা ইসলামিক কান্ট্রি কিরকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে। তবে সেই শক্তি বাংলাদেশের নেই, বাংলাদেশ রাষ্ট্রের নেই, কারণ বাংলাদেশ মিলিটারিলি খুব উইক। তাদের যদি ইরানের সঙ্গে আমরা তুলনা করতে যাই তাহলে নিশ্চিতভাবে যদি ইরান 20 হয়, বাংলাদেশ 10-এর নিচে। কিন্তু আমরা তো বিভিন্ন সময়ে, বিশেষ করে যেদিন ধানমন্ডিতে বাড়িটা ভাঙা হচ্ছিল সেদিন তো আমরা আইসিস এর পতাকা উঠতে দেখেছি। সিরিয়ার সঙ্গে, সিরিয়ার যে জঙ্গি সংগঠন তার সঙ্গে একটা লিঙ্কও আমরা বাংলাদেশে খুঁজে পেয়েছি। না ইন্দিরা, পতাকা ওড়াতে পারে, পতাকা ভারতও বহু জায়গায় যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয় তখন পাকিস্তানের পতাকা উড়িয়ে দেয়। প্যালেস্টাইনের জন্য যাদের খুব দুঃখ হয় যখন হামাসকে মারা হয়, তখন আমরা অনেক পতাকা দেখি। তো পতাকা ওড়াতেই পারে কোনো, কারণ এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, তো যে যা নিজের মতন করতে পারে। তবে ভারত বিরোধী কিছু করলে নিশ্চিতভাবে সেই জায়গায় সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাংলাদেশে কে সংবিধান মানে, কোন মৌলবাদী কি বলছে, এই দেখুন, এই যে তাহির, এই যে হিজবুত তাহির যে গ্রুপটা, তারা তো ব্যান্ড অর্গানাইজেশন, কিন্তু এই মোহাম্মদ ইউনূসের রেজিমের নিচে, আমি রেজিম বলবো কারণ উনি গণতান্ত্রিক সরকার নয়, অন্তর্বর্তী সরকার একটা, সেটা নিজের জবরদস্তি চালাচ্ছে। বাংলাদেশ গণতন্ত্র নেই, ইলেকশন নেই, তো আমি রেজিম বলবো। যেমন ইরানে একটা রেজিম চলছে, বাংলাদেশে ইতিমধ্যে একটা রেজিম চলছে। তা নিয়ে যে হিজবুত তাহির যে একটা ব্যান্ড অর্গানাইজেশন, তারা রাস্তায় ঘুরছে, ফ্ল্যাগ উড়িয়ে ঘুরছে, এবং বিভিন্ন যে জঙ্গি সংগঠন বুক ফুলিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের আমি দেখতে পারি, তাদের সংগঠনের অ্যাক্টিভিটি বেড়ে গেছে। আইএসআই কে নিয়ে এসছে বাংলাদেশ, তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে, তারা হেল্প করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আবার পেছন দিকে তাদের সিআইএ কোথাও না কোথাও এই জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্র শস্ত্র হেল্প দিচ্ছে। দুটো কারণ, একটা মায়ানমারের দিকে যেখানে চীনের প্রভাব বেশি, সেটাকে ভাঙতে চায়, এবং ভারতের যে পূর্ব এবং উত্তর পূর্ব 7টা রাজ্য, সেখানেও আঘাত আনতে চায়। কিন্তু জামাত, আপনি যেটা বললেন, জামাত ইলেকশন লড়ে, জামাত এই নতুন নয়, জামাত এর আগে বহু ইলেকশন লড়েছে, কিন্তু জামাতকে বাংলাদেশে যে নাগরিক তারা পছন্দ করে না। জামাতে প্রথমবার ইলেকশন লড়বে না, জামাতের আগেও ইলেকশন লড়েছে, এবং তাদের ভোট পার্সেন্টেজ 1 থেকে 2%, 3% ভোট পায়। তো সেখানে মেজরিটি যে ধর্ম ইসলাম, তারা অথবা মুসলিম, তারাও কিন্তু জামাতকে পছন্দ করে না, তারা জামাতকে ভোট দেয় না, কারণ জামাত বিভাজন করে। যারা মনুষ্যত্বর মতন যে কোনো রিলিজিয়ান হোক, সেই হিন্দু হোক মুসলিম হোক, যারা বিভাজন করে, যারা গণতন্ত্রের গলা টিপে দেয়, গণতন্ত্রকে শেষ করে, তাদের যে ধর্মের লোকরা থাকে তারাও তাদের পছন্দ করবে না। আমাদেরও তো এখানে অনেকে যে এক্সট্রিম যারা হিন্দু থাকে, আমরা পছন্দ করি না, আমরা সবাই হিন্দু, আমরা এক্সট্রিমিজম পছন্দ করি না। ধর্ম যে যার বাড়ি, নিজের বাড়ির মধ্যে ধর্ম করো, কর্ম করো, কিন্তু দরজার বাইরে বেরোলে যখন দেশের কথা ভাবছো, সেখানে দেশকে আগে রেখে কাজ করতে হবে, দেশের উন্নয়নকে রেখে কাজ করতে হবে, দেশের প্রগতিকে রেখে কাজ করতে হবে। কিন্তু এই যে আমরা যদি ইরানের দিকে যাই, কর্নেল চৌধুরী, আপনার এই কথা ধরেই আমরা যদি আবার ইরানের দিকে ফিরে যাই, এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি তো নিজেকে সর্বোচ্চ নেতা বলছেন, কিন্তু তিনিও তো ধর্ম ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। তিনি তো বলছেন যে তিনি ধর্মের সব থেকে ওপরে, তিনি যেটা বলছেন সেটাই শেষ কথা। তাহলে তো মিডল ইস্টে এই যে দেশগুলো,
ইরানের পাশাপাশি সিরিয়া বা লেবানন বা যে জায়গাগুলো, তাহলে তো সেগুলো একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। অন্তত ইরানের হাত ধরে তো তাহলে গোটা বিশ্ব একটা বড় বিপদের সামনে দাঁড়িয়ে গেল। এখন যে রাষ্ট্রে যারা যেরকম ভাবছে সে রাষ্ট্রের নাগরিক ভাববে। যেহেতু আমরা ডিসকাস করছি, অ্যানালাইজ করছি, খামেনির এই দীর্ঘ যখন থেকে শাহ ডাইনেস্টি পালিয়ে গেছে, মারা হয়েছে, এখন আমরা জানি রেজা পেহ্লাভি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, এরা তো এটা ইরানকে তো বলে ইসলামিক রিপাবলিক অফ ইরান। তো ইসলামীকরণ হয়েছে ইরানে, সেখানে তালিবানাইজেশনের মতন গণতন্ত্রকে গলা টিপে শেষ করেছে। আমরা জানি যে ইরানের সাধারণ নাগরিকরা, আমরা যেরকম কথা বলছি আজকে ক্যামেরার সামনে, ইন্দিরা আপনি যেরকম বলছেন, এবং বাকি যারা সমস্ত গণমাধ্যম, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যে গণতন্ত্রের অধিকার আছে, যে রাইটস আছে, সেই রাইট খর্ব করেছে এই ইরান এবং যেসব দেশ আছে। তবু আজকে সিরিয়া প্রায় ধ্বংসের দিকে, মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রোল করছে, নিজের একজনকে বসিয়ে দিয়েছে। একইভাবে সে ইরানেও চাইছিল যে এই ইসলামীকরণটা যেন বন্ধ করা হোক। ইরাকে সেটা ওরা মোর সাকসেসফুল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু যেখানে তাদের নিজের নাগরিক যতদিন না গর্জে উঠে, যেমন আরব স্প্রিং হয়েছিল, নিজেদের লোককে গর্জে উঠতে হবে, নিজেদের লোককে এটা শেষ করতে হবে। আমরা টার্কিকে জানি, এক সময় টার্কি মোস্ট মডার্ন একটা দেশ ছিল, মোস্ট মডার্ন কান্ট্রি, মানে বিশ্বের সবচেয়ে মডার্ন কান্ট্রি যদি হয় সে ইরানও বলুন, টার্কিও বলুন। কিন্তু আমরা দেখেছি টার্কি যখন এরদোগান এলো, সেখানেও ইসলামাইজেশন হয়েছে, সেখানেও একটা তালিবানাইজেশন, যে আমি যেটা বলবো সেটাই শেষ কথা, সেটা হয়েছে। ইরানেও আমরা সেই একইভাবে দেখি। আফগানিস্তান আমাদের বন্ধু দেশ হতে পারে, আমি আবার নিউট্রালি কথা বলি, সেখানেও একই ব্যাপার। সেখানে মহিলাদের কণ্ঠ রুদ্ধ, সেখানে মহিলারা ওপেনলি কিছু করতে পারবে না। একইভাবে ইরানে যদিও মহিলারা কাজ করে, সেই জায়গায় অতটা বন্ধ নেই, তালিবানাইজেশন নেই। তবে হ্যাঁ, ইসলামীকরণ নিশ্চিতভাবে টার্কিতে যেমন আছে, সেইভাবে আমরা দেখেছি ইরানে আছে, একইভাবে আফগানিস্তানেও আছে। এবং অন্যান্য যে রাষ্ট্র, আপনি শুধু যদি দুবাই ছেড়ে দেন, মিডল ইস্ট কান্ট্রি গুলো, সেখানে হয়তো অতটা নেই, তবে নিশ্চিতভাবে কাতারেও আছে, সৌদিতেও আছে। আপনি যে কাতারের কথা বললেন না কর্নেল চৌধুরী, গতকাল সন্ধ্যাবেলা কাতারের একজনের সাথে আমরা কথা বলছিলাম। তিনি বাংলাদেশি, কিন্তু কাতারে তিনি 25 বছর ধরে রয়েছেন কাজের সূত্রে। যখন অ্যাটাকটা হলো কাতারে আমেরিকান এয়ারবেসে, তখন তিনি রাস্তায় ছিলেন, খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো কাতারে রয়েছেন, প্রশাসনের সাথে কথা বলেছেন, যে আপনাদের নিরাপত্তা কোথায়, সাধারণ মানুষের কথা কি সরকার ভাবছে, উনি তখন একটা অদ্ভুতভাবে বললেন যে আমরা তো এখানে সব বিষয়ে কথা বলতে পারি না, এখানে সরকার নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। মানে আপনি যেটা বললেন একদম অক্ষরে অক্ষরে গতকাল সেই কথাটাই উনি বললেন।